আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার পেছনে তিশা এসে দাঁড়িয়েছে। আমি বুঝতেই পারিনি লাস্টের কথাটা আমি একটু জোরেই বলেছি। ঘুরে কিছু বলতে যাব, এমন সময় ঘটল এক ঘটনা। হঠাৎ করে ঘুরে তাকাতে যাব, তিশা ভয় পেয়ে পিছোতে যাবে। ঠিক তখনই পড়ে যাচ্ছে, আমি ধরে ফেলি। কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকি। সে এক রোমান্টিক কাণ্ড। আমি ছেড়ে দিয়ে বললাম, এত বড় হয়েছ, এখনো ঠিকভাবে চলতেও পারো না? যদি না ধরতাম তাহলে তো পড়ে যেতে। একটু দেখে চলতে পারো না? তিশা বলে, বারে, এখন আমার দোষ। নিজেই তো ভয় দেখানোর মতো ফিরে তাকালো। আমি বললাম, চোরের মতো এসে আমার পিছনে দাঁড়িয়ে কথা শুনছো, এখন আমি দেখাতে দোষ? তিশা বলে, কথা গোল গোল ঘুমাবে না, বলে দিলাম। বিড়বিড় করে কার কথা বলছিলে? কে তোমার মনের মতো হয়েছে? আমি বললাম, তোমাকে বলবো কেন? সে আছে একজন, যে আমার মনের মতো। তিশা আমার দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওর চোখ দিয়ে আমাকে গ্রাস করবে। চোখের কোনায় জল চকচক করছে। আমি দমাকে সুরে বললাম, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? পড়তে যাও। তিশা কিছু না বলে চলে গেল। বুঝতে পারলাম আমার ব্যবহারে মনে কষ্ট পেয়েছে। ও কি আমার মনের ভাব একটুও বুঝতে পারছে না? আমি যে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি, ভালোবাসি ওকে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। তিশা কখন এসে ঘুমিয়েছে জানি না। আজ মামার বাড়িতে যাবার কথা। মামার বাড়ি অনেক দূর, কম করে হলেও 6-7 ঘন্টা লাগে পৌঁছতে। তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। প্রাইভেট কারে করে যাব। আব্বু মামা মামি আর মামাতো বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল, তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করেছি। তিশা এখনও রেগে আছে আমার ওপর। আমি বললাম, তিশা বাইরে আসো তো, একা একা মার্কেটে ঘুরতে ভালো লাগে না। তিশা কোনো উত্তর না দিয়ে নেমে আসলো। আমি বললাম, কি ব্যাপার, এমন গোমরা মুখ করে রেখেছো কেন? কোনো কারণে কি রেগে আছো? তিশা বলে, রাগ করার মতো কোনো মানুষ নেই যে আমি তার উপরে রাগ দেখাবো, তাই রাগ করার কোনো প্রশ্নই আসে না। আমি বললাম, আমি তো বেশ বুঝতে পারছি তুমি আমার উপর অভিমান করে আছো। কেন সেটা জানতে পারি? তিশা বলে, আমি কেন শুধু শুধু তোমার উপর অভিমান করব? আমার কি সেই যোগ্যতা আছে? আমার কথায় ওর কতটুকু কষ্ট হচ্ছে আমি জানি না, কিন্তু ওর কথাগুলো তীরের ফলার মতো এসে বুকে বাজছে। মনে মনে ভাবলাম, না আর কথা বাড়াবো না, তা না হলে কথা খালি গোল গোল ঘুমাবে। তাই চুপচাপ দুজন মলের ভেতর প্রবেশ করলাম। তারপর মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে। এবার শুধু মামাতো বোনের জন্য কিনবো, কিন্তু কি কিনবো বুঝতে পারছি না। মামাতো বোন নাইমা অনেক ছোট, কেবল 3য় শ্রেণীতে পড়ে। অনেক খুঁজে তিশার পছন্দ মতো একটা ড্রেস কিনলাম। তিশা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল। অনেক কিছুই কিনলাম পিচ্ছি নাইমার জন্য। শপিং কমপ্লেক্স থেকে বের হব এমন সময় খেয়াল করলাম তিশা একটা চুরির দোকানের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, আবার কিছু নেবে নাকি? তিশা বলে, না কিছু নেব না। আমি বললাম, তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আছো কেন? তিশা বলে, এমনি। আমি বললাম, চলো দেখি কি আছে ওই দোকানে। তিশা বলে, না দরকার নেই। আমি বললাম, উফ, চলো তো। এই বলে ওর হাত ধরে টেনে নিয়ে গেলাম। তিশা সম্ভবত চুড়ি পছন্দ করেছে। আমি লোকটাকে বললাম চুড়ি দেখাতে। লোকটা চুড়ি বের করে দিল। আমি বললাম, এই চুড়িটা ভালো না, আরেকটা দেখান। তিশা বলে, দেরি হয়ে যাচ্ছে তো, এসব লাগবে না আমার। আমি বললাম, যাবই তো, এগুলো সুন্দর না ওইগুলো সুন্দর? তিশা বলে, সবই ভালো লাগছে। আমি বললাম, হাতে পরে দেখো। তিশা বলে, ধুর, এখন এসব কেন? তোমার যা ভালো লাগে করো, আমি কিছু বলবো না। আমি বললাম, ইস, লজ্জা পাচ্ছে, তাকানোর সময় মনে থাকে না? এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে। তিশা অভিমান করে বলে, আমি কি বলেছি আমি কিনবো? এভাবে বকছো কেন? আমি বললাম, ধুর, বাধ্য তো, কোনটা নেবে বলো। তিশা বলে, তুমি পছন্দ করো। আমি বললাম, ওই সাদা চুড়িগুলো ভালো লাগছে। তিশা বলে, একটা কথা বলি? আমি বললাম, বলো। তিশা বলে, ওই যে একটা চুড়ি দেখছো, অনেক কালার একসাথে, ওইটা আমার ভালো লেগেছে। আমি বললাম, ও ঠিক আছে, আর নেবে? তিশা বলে, না। আমি বললাম, এই 2 ডজনও নাও, এগুলো আমার ভালো লেগেছে, সাদা আর নীল চুড়ি তোমারটাও। হাতে পরিয়ে দেখি হয় কিনা। আমি তিশাকে চুড়ি পরিয়ে বলি, বাহ, ভালোই লাগছে। তারপর আমরা বিল পরিশোধ করে গাড়িতে চড়ে বসলাম। চুড়িগুলো পরে তিশা খুব খুশি হয়েছে। যাক বাবা, অভিমান তো কমেছে। শহর ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। আমি আর তিশা পাশাপাশি বসে আছি। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আমেজ, বেশ ভালোই লাগছে। তিশা বাইরের দিকে তাকিয়ে আছে, বাইরের দৃশ্য উপভোগ করছে। আজ আমার মনের মানুষ আমার কাছেই আছে, আমার পাশেই বসে আছে। কিন্তু বলতে পারছি না, লুকিয়ে লুকিয়ে ভালোবাসার মজাটাই আলাদা। একটা রোমান্টিক ফিল হয়, যেটা বলে প্রকাশ করা যায় না। আমিও বাইরের দিকে তাকিয়ে পরিবেশ দেখছি। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। হঠাৎ কারোর ছোঁয়া অনুভব করলাম। পাশে তাকিয়ে দেখি তিশা ঘুমিয়ে গেছে। ওর মাথাটা আমার কাঁধে। পাগলি মেয়েটা যে কি করে আল্লাহই ভালো জানে। ভালোই লাগছে। এমনি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার এমন একটা রোমান্টিক কাহিনী। আমি আস্তে করে তিশার হাতে হাত রাখলাম। ওর হাত কত নরম। ওর মুখের দিকে তাকিয়ে ভাবছি, কথায় কথায় মেয়েটা খুব অভিমান করে,
কিন্তু ওর অভিমানে আমার রাগ হয় না, বরং ভালো লাগে। আমি অজান্তেই তিশার হাত শক্ত করে চেপে ধরি, আর এতেই বিপত্তি ঘটল। ঘুম ভেঙে গেল তিশার। তিশা কান ধরে বলে, সরি সরি, ঘুমের মধ্যে এমনটা হয়ে গেছে, বুঝতে পারিনি। আমি বললাম, সরি বলছো কেন? তিশা বলে, এই যে ঘুমিয়ে গেলাম, তাও আবার তোমার কাঁধের উপরে, সরি, আর এমন হবে না। আমি বললাম, ইটস ওকে, বুঝতে দিলাম না, বিষয়টা উপভোগ করেছি। তিশা বলে, আর কত সময় লাগবে যেতে? আমি বললাম, আরও 4 ঘন্টা। তিশা অবাক হয়ে বলে, এত সময়? আমি বললাম, এরপর আমি আর তিশা অনেক গল্প করলাম। কোনো এক সময় দুজন ঘুমিয়ে গেলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। ড্রাইভার চাচার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি এক নতুন জায়গায় চলে এসেছি, আমাদের মামার গ্রাম। আহা, কি সুন্দর দৃশ্য। গাড়ি থেকে নামতেই দেখি সাইমা আমাদের জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে বিশাল বড় বড় মাঠ। মাঠের পাশ দিয়ে একটা খাল চলে গেছে। এই খালের পানিতেই এসব মাঠের কাজ চলে। আশেপাশে খুব একটা ঘর বাড়ি নেই। যত দূর চোখ যায় প্রায় সবই ফাঁকা, গাছপালায় ঘেরা। শুধু 5-7টা পরিবার বাস করে এখানে। অবশ্যই মাঠের পাশে বাড়ি হওয়ার পরেও বাড়ির অন্যরকম একটা পরিবেশ আছে। আর এই সাইডে বাড়ি না থাকলেও খালের অপর পারে জনবহুল এলাকা। পারাপারের জন্য একটা সাঁকো রয়েছে। বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরা, বন গাছে মেঠো পথ ঢাকা। আর বৃষ্টি হওয়ার জন্য কাদা। ভালোই লাগছে, পা পিছলে গেলেই শেষ। মামা আর মামি আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। রাতে সবাই একসাথে বসে গল্প করছি। তিশাকে মামা মামির জন্য কেনা ড্রেসগুলো আনতে বললাম। মামা মামি অনেক খুশি হয়েছে, সাথে পছন্দও করেছে। উপহার সামগ্রী ভালোবাসা বিদিতে সহায়ক। আজ এটার বাস্তব প্রমাণ পেলাম। রাতে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। মামা আর মামি তিশার সাথে বেশ ভালোই মিল হয়েছে। ভেবেছিলাম কালো বলে অবহেলা করবে, কিন্তু তার বিপরীত কিছু হলো। আবার নাইমাও খুব দ্রুত তিশার ভক্ত হয়ে গেছে। মামা বলে, ছোটবেলায় মুরাদ যখন গ্রামে আসতো তখন আর যেতেই চাইতো না, আর সেই মুরাদ এখন আসতেই চায় না। মামি বলে, তখন মুরাদের নানা নানি ছিল, তাই আসতো। তাদের প্রতি মায়া বেশি ছিল, আমাদের প্রতি কি আর মায়া আছে? মামির অভিমানী কথা শুনে কি উত্তর দেব বুঝতে পারছি না। তারপরও নিজেকে স্বাভাবিক করে বললাম, আসলে মামি, এখন কাজের চাপ বেড়ে গেছে, তাই আর আসা হয় না। তোমরা মন খারাপ করো না, এরপর থেকে আমি আর তিশা মাঝে মাঝে আসবো। মামা বলে, ছোটবেলায় মুরাদ অনেক দুষ্ট ছিল, একটা কাহিনী বলবো, শুনবে নাকি কেউ? নাইমা বলে, আব্বু বলো, শুনবো। মামা বলে, আমার আব্বু মানে মুরাদের নানা হাঁস মুরগি পালতে অনেক ভালোবাসতো। একবার আব্বুর হাঁসের অনেকগুলো বাচ্চা হয়েছিল, আর তার মধ্যে মুরাদও এসেছিল বেড়াতে। সেই সময় শিয়ালের অনেক উপদ্রব ছিল। মাঝে মাঝে শিয়াল বাচ্চা নিয়ে যেত, তাই আব্বু পুকুর ছাড়া অন্য জায়গায় হাঁসের বাচ্চা যেতে দিত না। নাইমা বলে, তারপর কি হলো আব্বু? মামা বলে, একদিন আব্বু হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিল, আর আমি সাহায্য করছিলাম। মুরাদ বসে বসে দেখছিল। হঠাৎ মুরাদ আব্বুকে বলে, নানা, ও নানা, আমাকে কয়েকটা হাঁসের বাচ্চা দেবে? আব্বু অবাক হয়ে বলে, কি করবা তুমি? মুরাদ বলে, নানা জানো, ওই যে দূরের মাঠটা আছে না, ওই মাঠে অনেক শিয়াল থাকে, ওদের খুব খিদা লাগে রাত্রে, তাই শুধু ডাকে। তুমি আমাকে যদি হাঁসের বাচ্চা দাও তাহলে ওদের খেতে দেব। মামার এই কথা শুনে সবাই হাসতে থাকে। আমি বললাম, মামা এসব বলে লজ্জা দিও না, লজ্জা লাগে ছোটবেলার কাহিনী শুনতে। তিশা বলে, না মামা, বলেন, আরও শুনি, কত মজার মজার কাহিনী, এই বলে হাসতে থাকে। আমি বললাম, এই তিশা চুপ। নাইমা বলে, আব্বু আরেকটা কাহিনী বলো তো, আমিও শুনবো। মামি বলে, আমি একটা বলি, শোন। নাইমা বলে, আম্মু বলো। মামি বলে, মুরাদ ছোটবেলায় খিদে একদম সহ করতে পারতো না। খিদা লাগলেই না খাওয়ার জন্য কান্না শুরু করে দিত। এখন কি করে তা তো আর জানি না। একবার আমি আর ভাবি মিলে পিঠা বানাচ্ছি, সব প্রায় শেষের দিকে। মুরাদের খুব খিদে লেগেছিল, আর ভাবিকে খুঁজে পাইনি। নিজেই রান্নাঘরে ঢুকে একাই খাওয়ার চিন্তা করছিল। আমি আটার বয়মের মুখ খোলা রেখে এসেছিলাম। মুরাদ আটার বয়ম হাত দিয়ে পারতে গিয়ে ওর উপরে আটার বয়ম পড়ে গিয়েছিল। সারা গা আটা মেখে গিয়েছিল। সেই কথা মনে পড়লে আজও হাসি পায়। তিশা বলে, এই তুমি এত দুষ্ট ছিলে? আমি বললাম, মামি এসব আর বলো না, লজ্জা পাচ্ছি। তিশা বলে, জানেন মামি, এখনো খাবার পাগল আছে, একটু এদিক ওদিক হলেই শেষ। এভাবে গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ হলো। রাত 11:40 বেজে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি আর তিশা জানালার পাশে বসে গল্প করছি। ওর সাথে ইদানিং মাঝে মাঝে বসে গল্প করি, না হলে ও আবার খুব মন খারাপ করে। আগে তো কাছেই যেতে চাইতাম না, তবুও এখন একটু একটু কাছে যাই। পরিষ্কার আকাশ, আকাশের চাঁদ, হালকা হালকা বাতাস, অসাধারণ পরিবেশ। কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল। মামার বাড়িতে বাথরুম বাহিরে, ঘরের সাথে কোনো কানেক্ট নেই। আমি আর তিশা দুজনেই একসাথে বাথরুমে গেলাম। তিশা বাহিরে দাঁড়িয়ে আছে, আমি আগে ওয়াশরুমে গেলাম। বাতাসে গাছপালা নড়ছে। আমি বাহিরে আসার পর তিশা গেল। আকাশের তারার দিকে তাকিয়ে আছি, চারিদিকে ঝিঝি পোকার ডাক। তিশা বাথরুমের গেট খুলে বাহিরে আসলো। আচমকা ভূত বলে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরে। আমি তো অবাক। আমি বললাম, এই কি হয়েছে? তিশা হাত দিয়ে একদিকে ইশারা করে বলে, ভূত দেখো, ভূত।
এই বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, দুই হাতে আমার পিছনের শার্ট খামচে ধরেছে। আমি বললাম, কই, কিছুই তো দেখছি না, ভালো করে দেখাও তো। তিশা মাথা তুলে মাঠের দিকে দেখাতে গিয়ে বুঝতে পারলো সে আমাকে জড়িয়ে ধরে আছে, আমাকে ছেড়ে দিল। তারপর বলে, এভাবে কাছে আসার জন্য সরি, ওই মাঠে ভূত আছে, দেখো, ওই দেখো দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওই যে একটা মানুষের মতো দেখা যায় ওইটা? তিশা বলে, জি ওইটা। তিশা ঠিকই বলছে, দূরে মানুষের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, সাদা রঙের পোশাকও পরে আছে। বাবারে, কি ওইটা? হাতে থাকা লাইট মেরে আর কিছুই খুঁজে পেলাম না, সেই মানুষটাও হারিয়ে গেল। আমিও এবার একটু ভয় পেয়ে গেলাম, যদিও এসব ভূতে বিশ্বাস করি না। ভয়ে ভয়ে দুইজন চলে আসলাম রুমে, এসেই শুয়ে পড়েছি। আমি জানি এখন ঝোনাকি দেখলেও তিশা ভয় পাবে, আমি খুব একটা ভয় পাচ্ছি না। তবে তিশা সেই আকারে ভয় পেয়েছে। বিছানা ঠিক করাই ছিল, আমি শুয়ে পড়লাম। পরিবেশ নিঃশব্দ হওয়ায় অনেক দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। তিশা এবার দেখছে শিয়ালের ডাকেও ভয় পাচ্ছে। আমি বেশ মজা পাচ্ছি। সন্ধ্যাবেলা সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করলো, আর এখন নিজে ভূত দেখে ভয় পেয়েছে এই ভেবে মনে মনে হাসছি। আমি বললাম, এই ঘুমাবে না? তিশা বলে, ঘুমাবো, কিন্তু খুব ভয় লাগছে যে। এই বলে আমার মাথার পাশে এসে বসলো, তারপর বলে, একটা কথা বলবো? আমি বললাম, বলো। তিশা বলে, আমার অনেক ভয় লাগছে, এমনি ভূত দেখলাম, আবার এখন শিয়াল ডাকছে, শিয়ালের ডাকে ভয় লাগে। আমি বললাম, ছোট বাচ্চা নাকি যে ভয় পাও? তিশা বলে, জানি না, বলছি আজকের জন্য মাঝের বালিশটা সরালে হয় না। আমি অবাক হয়ে বললাম, কি? তিশা বলে, মানে আজকে একটু কাছে এসে শুয়ে থাকলে কি খুব সমস্যা হবে? ভয় লাগছে তো তাই বলছি, শুধু আজকেই। আমি ধমক দিয়ে বললাম, যদি কাল ভয় লাগে তো কি করবে? তখনও কি কাছে এসে থাকবে? তিশা বলে, আচ্ছা এত রাগ করা লাগবে না, ভয় লাগছিল তাই বলছিলাম, ঘুমাও তুমি। এই বলে তিশা আবার দূরে গিয়ে বসলো, কি যে করবে বুঝতে পারছে না। আমার মায়া হলো, তাই বললাম, শুধু আজকের জন্য হলে থাকতে পারো, আমিও এটা চেয়েছিলাম, কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না। তিশা চুপ করে আছে। আমি বললাম, কিছু বলছি আমি। তিশা এখনো চুপ করে বসে আছে। কি অভিমানী মেরে বাবা, কথায় কথায় অভিমান করে। আমি বালিশ সরিয়ে বললাম, বালিশ সরিয়ে দিয়েছি, আজকের জন্য একটু কাছে এসে ঘুমাতে পারো, তবে বেশি কাছে আসবে না। কিছু না বলেই তিশা বালিশ নিয়ে কাছে এসে ঘুমিয়ে পড়ল। আমি মুচকি হেসে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে শীত শীত লাগছে, ঘুম ভেঙে গেল। বাহিরে বৃষ্টি হচ্ছে, টিনের চালের শব্দ বেশ ভালোই লাগছে। একটু নড়তে যেতেই বুকের মাঝে গরম কিছুর অনুভব করলাম। ইসরে, কোথায় তিশা আমাকে জড়িয়ে ধরে থাকবে আর আমি সকালে উঠে বকবো, এখন তার উল্টো হলো। আমি নিজেই তিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ইস, কি হবে? যাই হোক, আমি আরও কাছে টেনে বুকের মাঝে লুকিয়ে রাখি, কারণ তিশা ঠান্ডা লাগছে, তাই সে গুটিসুটি মেরে শুয়ে আছে। আমি আর ঘুমোলাম না, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সকাল হতে আর বেশি সময় নেই, একটু পর তিশা নড়ে ওঠে। আমি ওকে বুঝতে না দিয়ে আস্তে করে সরে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফজরের আজানের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আজকে আমি তিশাকে ডেকে দিলাম ঘুম থেকে, দুজনে উজু করে আসলাম, এবার সালাত আদায় করব। তিশা বুঝতেও পারেনি আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। এতদিন অনেক কিছু হয়েছে ওর আর আমার মাঝে, এই মেয়ে কিছুই টের পাইনি। ভাবলে হাসি আসে আমার, কি আজব মেরে বাবা। এইভাবে হেসে উঠলাম। তিশা বলে, এই তুমি হাসছো কেন? আমি বললাম, কিছু না, বিকেলে আমি, তিশা, আমার মামাতো বোন নাইমা একসাথে ঘুরতে বেরিয়েছি। চারিদিক ঘুরে দেখছি, পরিবেশ দারুণ সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। তিশা ছাগলের বাচ্চা দেখে ওদের পিছে পিছে ছুটতে থাকে। আমি আর নাইমা দেখে হাসছি, কারণ একটা বাচ্চাও ধরতে পারেনি। নাইমা একটা ধরে দিল। অনেকক্ষণ ধরে দুজন ছাগলের বাচ্চার সাথে খেলে। আমি অবাক হয়ে দেখে যাচ্ছি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর আসতেই তিশা পিছলে পড়ে গেল। কাদায় একদম পুরো শরীর মাখামাখি। কাল বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় কাদা পানি জমে আছে। তিশা পড়ে যাওয়া দেখে আমি কি হাসবো না বকা দেব বুঝে উঠতে পারছি না, কারণ মেয়েটা পায়ে খুব ব্যথা পেয়েছে। আমি এগিয়ে এসে উঠে দাঁড় করালাম, জিজ্ঞেস করলাম, একটু দেখে চলতে পারো না? তিশা বলে, দেখেই তো চলছিলাম, হঠাৎ কিভাবে যে পা পিছলে পড়ে গেলাম বুঝতেই পারিনি। আমি বললাম, ছোট বাচ্চার মতো এভাবে ডাংডাং করে হাঁটলে পড়বে না তো কি করবে? তিশা করুণ কণ্ঠে বলে, তুমি রাগ করছো কেন? আমি কি ইচ্ছে করে পড়ে গেছি? আমি বললাম, এখন হেঁটে যেতে পারবে? তিশা বলে, মনে হয় পারবো না, পা ফুলে গেছে। আমি তাকিয়ে দেখলাম সত্যি মেয়েটার পা ফুলে গেছে। অগত্যা কি আর করা, ওকে এখন পাজা কোলে করে বাড়ি নিয়ে যেতে হবে। আমি ওকে পাজা কোলে করে হাঁটতে লাগলাম। তিশা বলে, এই তুমি কি করছো? ছাড়ো আমাকে, মামা মামি দেখলে কি ভাববে বলো তো? আমি বললাম, আমার শখ হয়নি তোমাকে কোলে করে নিয়ে যেতে। না, আমার কোনো ইচ্ছা আছে, শুধু পায়ে ব্যথা পেয়েছো বলে নিয়ে যাচ্ছি, এখন চুপ থাকো। কথাগুলো আমি রাগের সাথেই বললাম, কারণ বাইরে ঘুরতে আসা পর্যন্ত এই মেয়ে আমার সাথে একটি কথা বলল না। ছাগলের বাচ্চা আর নাইমার সাথে খেলে গেছে, আর আমি গাধার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে যাচ্ছিলাম। রাগ হলেও তবে মেয়েটার জন্য খারাপ লাগছে, পাটা ফুলে গেছে, কয়দিন বিছানায় পড়ে থাকবে কে জানে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে এলাম। আমাদের এই অবস্থা দেখে মামা মামি দুজন এলো।
মামি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তিশার? আমি বললাম, পা পিছলে পড়ে গেছে। মামি বলে, তিশা পড়ে গেছে বুঝলাম, কিন্তু তোর গায়ে এত কাদা কেন? তুইও কি পড়ে গেছিস নাকি? এই বলে মামি মুসকি মুসকি হাসছে। সত্যি বলতে আমার একটু লজ্জা লাগছে। তিশা তো লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে আছে। মেয়েটা আমার গলা জড়িয়ে আছে, ভালোই লাগছে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, আমি পড়িনি। তিশাকে নিয়ে আসতে আমার গায়ে কাদা লেগে গেছে। মামি রসিকতা করে বলে, ও, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। যাই হোক, মেয়েটাকে কলপারে নিয়ে যা। তারপর আমরা দুজন কলপার থেকে ফ্রেশ হয়ে রুমে গেলাম। মামি কোথা থেকে গোল গোল ওষুধি পাতা নিয়ে আসে। তারপর সেগুলোকে গরম করে করে তিশার পায়ে ছ্যাঁকা দিল। প্রায় অনেকটা ফুলা কমে গেছে। বলতে গেলে পাতাগুলো ম্যাজিকের মতো কাজ করেছে। এই ওষুধি পাতা গ্রামের মেঠো রাস্তায় পাশে পাওয়া যায়। দেখতে কাঁঠাল পাতার মতো। গাছটা হয় সাদা রঙের। সেই গাছের সবকিছুই উপকারী। গাছের পাতা, ফুল, আবার সেই গাছের আঠা। সেই গাছের পাতা পরিয়ে দাঁত মাজলেও কিন্তু দাঁতের ব্যথা কমে যায়। কোমরের ব্যথা হলেও পাতা গরম করে ছ্যাঁকা দিলে ভালো হয়ে যায়। যাই হোক, রাতের খাবার মামি রুমে দিয়ে গেল। আমি তিশাকে নিজের হাতে খাইয়ে দিলাম। মেয়েটার জন্য এত কিছু করি, তারপরও পাগলি মেয়েটা বোঝে না আমি তাকে ভালোবাসি। আমি বলতে চাই, কিন্তু তার কথা মতো গোলাপ ফুল ফুটলে সেই ফুল দিয়ে তাকে প্রপোজ করতে হবে। কি অদ্ভুত আবদার! তাই ওয়েট করছি। আমি বকা দেওয়ার ফলে চুপচাপ বসে আছে তিশা। কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দেয়, তা না হলে একটি কথাও বলে না। কি আজব অভিমান রে ভাই, কিছু হলে বলতেও পারবো না। আমি ওর পাশে বসে বললাম, তুমি কি রাগ করেছো? তিশা আমার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে এমন করে বকো কেন? আমার কষ্ট হয় না বুঝি? বুঝতে পারলাম কান্নায় ওর গলা ভারী হয়ে আসছে। আমি ওর হাতে হাত রেখে বললাম, এই পাগলি, রাগ করো না, সরি। আর বকবো না, তুমি পড়ে গিয়েছিলে। ভাগ্যিস পায়ে একটু ব্যথা পেয়েছো। যদি পা ভেঙে যেত তখন কি হতো? সামনে পরীক্ষা, মনে আছে? তিশা বলে, মনে আছে। আমি বললাম, তাহলে লক্ষ্মী মেয়ের মতো এখন শুয়ে পড়ো। এই কথা শুনে তিশা উসখুস করছে। আমি বললাম, কি হলো, কিছু বলবে? তিশা বলে, না মানে আমি বললাম, কি বলবে বলো? তিশা বলে, রাতে আমার ভয় করবে। আমি বলি কি, আমি না হয় নাইমার সাথে গিয়ে ঘুমাই। আমি ওর কথা শুনে হেসে উঠলাম। তিশা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এর আগে আমাকে এভাবে কোনোদিন হাসতে দেখেনি। আমি হাসি থামিয়ে বললাম, নাইমা ছোট, ওর পাশে ঘুমালে ভূত আসলে ও তোমাকে কিভাবে বাঁচাবে? ভূত তো তোমাকে নিয়ে চলে যাবে। এই বলে আবার হেসে উঠলাম। তিশা মুখ কালো করে বলে, আমার ভয় করছে আর তুমি হাসছো? ঠিক আছে, আমি না হয় মামির সাথে ঘুমাবো। আমি বললাম, তুমি আমার থেকে আলাদা থাকবে? হাদিসে স্বামী স্ত্রী আলাদা থাকা নিয়ে কি বলেছে তুমি জানো না? হাদিসে বলেছে স্বামী স্ত্রী আলাদা বিছানায় থাকলে সারা রাত ফেরেশতা নারদ দিতে থাকে, আর শয়তান সেই সুযোগটা কাজে লাগায়। স্বামী স্ত্রী আলাদা থাকা আমাদের নবী এবং আল্লাহ কেউই পছন্দ করে না। এখন ভাবো কি করবে? তিশা করুণ সুরে বলে, তাহলে এখন আমি কি করব? তুমি তো তোমার কাছে শুতে দেবে না, আমার যে ভয় করছে। আমি মুচকে এসে বললাম, আমার পাশে এসো, একটু দূরত্ব রেখে শুয়ে পড়ো, আমি আছি, ভয়ের কিছু নেই। আমার কথা শুনে তিশার মনে আশার আলো জাগলো। সে খুশি মনে আমার পাশে এসে শুয়ে পড়ে, তবে একটু দূরত্ব রেখে। আমি বেশ বুঝতে পারছি তিশা সত্যিই ভয় পেয়েছে। একদিক দিয়ে ভালোই হলো, ভয়ের উছিলে তিশা আমার পাশে এসে ঘুমোচ্ছে। রাতে আমাকে আর কষ্ট করতে হবে না, হাত না বাড়াতেই পেয়ে যাব বুকে। ওর দিকে তাকিয়ে মুচকি এসে শুয়ে পড়লাম। একসময় ঘুমিয়েও গেলাম। হঠাৎ কিসের একটা মিষ্টি গন্ধে ঘুম ভেঙে যায়। মিষ্টি গন্ধটা খুব তীব্র, তাই বারবার গন্ধটা পাচ্ছি। চোখ খুলে দেখে আমার পাগলিটা আমাকে জড়িয়ে ধরেছে। ওর মাথাটা একদম আমার মুখের সামনে, তাই চুলের গন্ধটা আমার নাকে এসে বাঁধছে, মাতাল করে দেওয়া গন্ধটা। তিশা নড়ে চড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমিও পরম তৃপ্তিতে ওর মাথা চেপে ধরে আমার বুকে অন্যরকম একটা শান্তি অনুভব করছি। ধীরে ধীরে কপালে কিস করলাম, মাথায় চুমো খেলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। তবে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও আমাকে ছেড়ে দেয়নি, আমাকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে। সকালে আমার আগেই ঘুম থেকে ওঠে, কিন্তু আমি যে তার আগে ঘুম থেকে উঠেছি সেটা টের পাইনি। যখন দেখলাম ও ঘুম থেকে উঠেছে, আমি ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে আছি। তিশা উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, ঝটপট আমাকে ছেড়ে দেয়। তারপর নিজের মুখ চেপে ধরে বলে, হাই আল্লাহ, এটা কি হলো? মুরাদ যদি জানতে পারে তাহলে তো আমাকে খুব বকা দেবে। তাই হলো। আমি উঠে রাগিত সুরে বললাম, তুমি তো আচ্ছা বাজি মেয়ে, ভয়ের নাম করে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছ। তোমার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরা? তিশা কানে ধরে বলে, আমাকে মাফ করে দাও। ঘুমের মধ্যে কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। বিশ্বাস করো, আমার কিন্তু সত্যি ভয় লাগছিল। আমি তোমাকে জড়িয়ে ধরার কোনো বাহানা করিনি, এটা ঘুমের মধ্যে অজান্তেই হয়ে গেছে। প্লিজ তুমি রাগ করো না। আমি ধমকের সুরে বললাম, হয়েছে, আর সাফাই গাইতে হবে না। তোমার মতলব কি আমি সব বুঝি। এই বলে বাইরে গেলাম ফ্রেশ হতে। এভাবে মান অভিমান একে অপরের কাছে আসাতে কাটিয়ে দিলাম 14টা দিন। আজকে চলে যাব। তিশা যাওয়ার জন্য রেডি, কিছুক্ষণ পরই বেরিয়ে যাব। এই কয়দিন বেশ ভালোই কাটালাম মামার বাড়িতে। সবার সাথে মিলেমিশে থাকার মজাই আলাদা। তারপর লং জার্নি করে বাড়িতে আসলাম। এমনি গাড়িতে আমি আর তিশা অনেক গল্প করেছি।
বাসায় আসার পর মা বাবা তিশাকে ঘিরে ধরে। মামা মামি কি বলেছে, কি করেছে, কেমন আছে, আরও নানান ধরনের প্রশ্ন। তিশা এক এক করে সব বলল। সব শুনে মা খুব খুশি। তিশার মাথায় হাত বুলিয়ে বলে, যেখানে যাবি সেখানে মন জয় করবি সবার, এই দোয়া রইল তোর প্রতি আমার। এমনিতে মা বাবা দুজন তিশাকে অনেক ভালোবাসে। তিশাও নিজের মা বাবার মতো ভালোবাসে। আর 15 দিন বাকি আছে কলেজের পরীক্ষা। তিশা পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি রাতে কয়েকবার গিয়ে গিয়ে দেখে আসি। মেয়েটা রাত 2টো পর্যন্ত পড়াশোনা করে। একদিন কারেন্ট চলে গিয়েছিল। তিশা মোমবাতি জ্বালিয়ে পড়ছিল। আমি তিশাকে দেখার জন্য তিশার রুমে গেলাম। আমাকে দেখে আচানক তিশা যা করলো তা দেখে আমারও হোশ উড়ে যায়। শুধু তাই নয়, মা বাবা পর্যন্ত অবাক হয়ে যায়। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।